নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরু করছি 5টার 5 মিশালি। আর শুরুতে নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে। ইডির তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সেই মামলায় ইডির রিপোর্ট। কেন হাইকোর্ট অসন্তুষ্ট? ইডির রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি। ইডির রিপোর্ট আর সেই রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। বাজেয়াপ্ত সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন, গোটা বিষয় জানার চেষ্টা করব। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কেন অসন্তুষ্ট, কি কি তথ্য উঠে আসছে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একটা অন্যতম চ্যাপ্টার সামনে আসে যখন এই কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয় এবং তার গলার কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, তিনি এসএসকেএমের সাহায্য নিয়ে লুকিয়ে থাকছেন, এই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ ইডির তরফে করা হয় এবং সেই কণ্ঠস্বর নেওয়ার ব্যবস্থা আদালত নির্দেশ দিয়ে করিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে। এবং সেই পর্ব মেটার পর ইডি যে আজ রিপোর্ট পেশ করছে এবং সেই রিপোর্টের মূল যে অংশ 5 পাতার রিপোর্ট, তার মধ্যে 3 পাতার রিপোর্টটাই হচ্ছে শুধু সুজয় কৃষ্ণ ভদ্রের গলার নমুনা তারা কিভাবে সংগ্রহ করেছে। এবং সেই রিপোর্টটা এটাও ঠিক, সুজয় কৃষ্ণ ভদ্রের যে গলার কণ্ঠস্বরের রিপোর্ট সেটা ইডির তদন্তের পক্ষে এসছে, অর্থাৎ ইডি যেটা সাসপেক্ট করছিল সেই কণ্ঠস্বর ইতিমধ্যে ম্যাচ করেছে, সেটাই ঘুরিয়ে ইডি বলতে চাইলো। কিন্তু বাকি তদন্তের যে জায়গাটা মূলত আর্থিক অপরাধের তদন্ত তারা করছে এবং ইডি এর আগে বাজেয়াপ্ত যে সকল সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেই সম্পত্তির উৎসটাই বাকি, সেখানেও তো প্রশ্ন উঠছে। এটাই হচ্ছে বড় প্রশ্ন। এর আগে যে পরিমাণ সম্পত্তির হিসেব আদালতে রিপোর্ট আকারে পেশ করেছিল এবং আজকে যে রিপোর্ট দেওয়া হচ্ছে তাতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করছেন যে একই রেকর্ড, আগের রিপোর্টে যেটা রয়েছে সেই রেকর্ডের ভিত্তিতে যে ভ্যালুয়েশন করা হচ্ছে সম্পত্তির, তার মূল্যটা কমে যাচ্ছে কি করে, এটাই আদালতে প্রশ্ন। এবং মূল্য কমে যাওয়ার পরও 134 কোটি টাকার একটা বিষয় সামনে আনছে। এই যদি হয়, এই 134 কোটি টাকাটা কোথা থেকে এলো, এই আয়ের উৎস কি, এই টাকাটা কি কোনো চাকরি বিক্রির টাকা? ইডির তদন্তে তার কি কোনো নির্দিষ্ট দিশা রয়েছে? ইডি তদন্তে কি সেটা কোনো নির্দিষ্ট করতে পারছে? কারণ অভিযোগটাই তো ছিল চাকরি বিক্রি করে টাকা। এবং ইডি এই সংক্রান্ত যে রিপোর্ট দিচ্ছে সেটা স্যাটিসফ্যাক্টরি নয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই মামলার অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম। তদন্তে স্যাটিসফ্যাক্টরি নয় কেন বললেন বিচারপতি অমৃতা সিনহা? আপনার উপলব্ধি বা পর্যবেক্ষণ। দেখুন, আমি এর আগেও বলেছি যে ইডি প্রেস রিলিজ করে, এবং আজকেও সেটা আদালতে জানিয়েছি, ইডি প্রেস রিলিজ করে বলেছিল লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানির কথা, অভিষেক ব্যানার্জি নামক একজন এমপির কথা এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রের কথা। এখন সেই টোটাল সম্পদের পরিমাণ কত, এই লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানিটি যদি এই এর সঙ্গে যুক্ত থাকে, এই স্ক্যামের সঙ্গে, তাহলে সেই স্ক্যামের পরিমাণ কত সেটা খুব দ্রুততার সঙ্গে জানানো উচিত। আজকে ইডি যে রিপোর্ট দাখিল করে জানিয়েছে এবং আদালত থেকে আদালত যে ওপেন কোর্টে যে তথ্যগুলো বলেছে, তো সেখান থেকে একটা কথা পরিষ্কার হয়েছে যে 134 কোটি টাকা প্রসিড অফ ক্রাইম, এবং অ্যাডজুডিকেটিং অথরিটি এটা অলরেডি অ্যাডজুডিকেটেড করে দিয়েছে যে হ্যাঁ, এই পয়সাটি প্রসিড অফ ক্রাইম, অর্থাৎ দুষ্কর্মের ফলে উদ্ভূত একটি পয়সা, ফলে এটি পিএমএলএ অ্যাক্টের মাধ্যমে চাকরি বিক্রির টাকা কিনা সেটা নির্দিষ্ট নয়। একেবারে আদালত সেই জন্য নির্দিষ্টভাবে প্রশ্ন করেছেন। ইডি ফার্দার রিপোর্ট, সেই জন্য ইডিকে আবার ফার্দার রিপোর্ট দিতে বলেছেন, অ্যাজ ওয়েল এজ সিবিআইকেও ফার্দার রিপোর্ট দিতে বলেছেন। তার কারণ এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলা দুটো তদন্তকারী সংস্থা তারা উভয়েই করছেন, সিবিআই এবং ইডি। সিবিআই মূলত এর ক্রিমিনালিটি পার্টটা দেখেন এবং ইডি যেটা প্রসিড অফ ক্রাইম অর্থাৎ মানি ট্রেলটা দেখেন। এই ক্ষেত্রে ইডি আরেকটা তথ্যও জানিয়েছে আদালতে যে আরও বেশ কিছু সম্পত্তি অ্যাডজুডিকেটিং অথরিটির সামনে দিল্লিতে, সেটা অ্যাডজুডিকেশনের জন্য এখনো পর্যন্ত পড়ে আছে। সেটা নির্দিষ্টভাবে তারা সময় পেলে, তারা যখন টাইম পাবেন তখন নির্দিষ্টভাবে সেটা অ্যাডজুডিকেটেড হয়ে গেলে সেটাও আবার এইভাবে সিমিলারলি অ্যাটাচড হয়ে যাবে এবং প্রসিড অফ ক্রাইম হিসেবে গণ্য হবে। এখন এই যে অ্যাডজুডিকেটিং অথরিটি অ্যাডজুডিকেটেড করার পর যে প্রপার্টিটা ফাইনালি পাওয়া গেল, এখন সেই প্রপার্টিটা মহামান্য বিচারপতি নাই, সেই আয়ের উৎস মহামান্য বিচারপতি বলেছেন সেটা খুব স্বল্প পরিমাণ, কিন্তু সেই কোথা থেকে এলো, কে কোন চাকরির সাপেক্ষে কে দিল, এটা পুরোটাই তথ্য আসা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা মনে করি এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তার কারণ এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মাল্টিফোল্ড দুর্নীতি হয়েছে। আপনারা নিশ্চিতভাবেই জানেন যে ওএমআর শিট
সেটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, সেটার ম্যানিপুলেশন করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর আগে সিবিআই কিন্তু অন্য একটি কোঅর্ডিনেট বেঞ্চে তারা কিন্তু রিপোর্ট দাখিল করে তারা কিন্তু জানিয়েছেন কাকে কাকে টাকা বিক্রি করে। এর আগে ইডি এবং সিবিআই উভয়ই রিপোর্ট তদন্ত চলবে, আবারও রিপোর্ট চাওয়া হলো, মানে তদন্ত স্যাটিসফ্যাক্টরি হলো না। না, দেখুন স্যাটিসফ্যাক্টরি কি স্যাটিসফ্যাক্টরি না এটা বলাটা এই মুহূর্তে একেবারে প্রিমেচিওর কমেন্ট হবে, কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো, এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তার কারণ প্রসিড অফ ক্রাইম সেটা যদি 134 কোটি টাকা পাওয়া যায়, এটা এই যে পরিমাণ দুর্নীতি তার সাপেক্ষে অতি স্বল্প পরিমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অ্যামাউন্টটা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করি। বেশ অর্ণব, একেবারে আমরা নজর রাখার চেষ্টা করেছি, কিন্তু সাধু অসাধু সেই জায়গা থেকে তো নানা প্রশ্ন উঠে আসছে। মামলাই তো শেষ, সাধু অসাধু কেন এই কথা বলছি? টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে আর যোগ্যতায় চাকরি, সেটা তো পার্থক্যহীন হয়ে গেল, কোনো পার্থক্যই তো সেখানে থাকলো না। হাইকোর্টের নির্দেশে চাকরি হারা হয়ে পড়লেন যোগ্যরাও। 25,700-রও বেশি মানুষ যারা ইতিমধ্যেই চাকরি হারিয়ে ফেলেছেন। শহীদ মিনারে আজও অবস্থানে বসে রয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা, আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা, যোগ্য চাকরি হারা যারা, কারণ তারা বলছেন তাদের কি দোষ, কেন তারা তাদের চাকরি হারিয়ে ফেললেন। সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার মতো অবস্থা নেই, কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার, এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লোন আছে ব্যাংকে, সেই লোন চালাতে না পারলে আমি সরকারের কাছে অনুরোধ এবং কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে অনুরোধ, যদি আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই সমস্যাটা সমাধান করা যায় এবং মহামান্য আদালতের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই সমস্যাটা সমাধান করে আমাদেরকে আবার স্কুলে বল করা হোক। শুধু তাই নয়, শহীদ মিনারে অবস্থান যেরকম যোগ্যদের, বিশেষভাবে সক্ষম যারা যারা চাকরি হারিয়েছেন তারা পর্যন্ত আজ চলে গিয়েছেন সেখানে, এইখানেই উপস্থিত হয়েছেন, তারাও প্রস্তুতি নিচ্ছেন কিভাবে তারা তাদের চাকরি ফিরে পেতে পারেন। আমি একজন ফিজিক্যালি 80% ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পারসন, মানে রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। কিন্তু একটা কথা বলবো যে আমাদের এখানে যতজন ফ্রেশ ক্যান্ডিডেট আছে, আমরা জোর গলায় বলতে পারি আমাদের ওএমআর শিটটা যখন পাবলিশ করা হয় ওটা আমাদের অরিজিনাল ওএমআর শিট। আজকে যে আমরা স্বচ্ছতার সঙ্গে রাত দিন এক করে পড়াশোনা করে চাকরি পেয়ে একজন ফ্রেশ ক্যান্ডিডেট শিক্ষক হয়ে আজকে রাস্তায় আমাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে, এবং চাকরিটা আমাদের থাকবে কিনা সেটাও নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। প্রচুর কষ্ট হয়েছে, সারা রাত এইখানকে আসার জন্য অনেক রাত্রি থেকে বেরিয়েছি, 3টা থেকে বেরিয়েছি। আপনারও চাকরিটা চলে গেল? আমারও চাকরি চলে গেল। আপনার চাকরির পেছনে কি কোনো খারাপ কিছু ছিল? না না, সে তো আমি তাই না, যদি থাকতো তাহলে এখানকে আমি এলাম কেন? নিশ্চয়ই আমি প্রতিবাদ জানাতে আসছি, আমার নিশ্চয়ই সঠিক আছে। কি চাইছেন? চাইছি আমরা পুনরায় যারা আসল যোগ্য প্রার্থী তাদের নিয়োগ হোক। অর্থাৎ এতগুলো মানুষের চাকরি যাওয়ার পর টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে আর যোগ্যতায় যারা চাকরি পেয়েছে কোনো পার্থক্য থাকলো না, আর যারা যোগ্যতায় ইতিমধ্যেই চাকরিহীন হয়ে গিয়েছেন তারা গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন। দেখাবো। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে এতগুলো মানুষ, 25,000-এরও বেশি মানুষের চাকরি যে চলে গেল, এখানে সাধু অসাধু সেই ফারাকটাই তো রইল না। গণ আত্মহত্যার হুমকি যারা যোগ্য চাকরিহারা তাদের। আদালতের নির্দেশেই সাধু অসাধু সেই ভেদ কোথায়? টাকা দিয়ে আর যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন পুরো ব্যাপারটাই পার্থক্যহীন হয়ে পড়েছে, কোনো পার্থক্য নেই তাদের সঙ্গে। যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরও চাকরি যেরকম রয়েছে বাতিল হয়েছে, সেরকম অযোগ্যরা যেরকম চাকরি হারিয়েছে যোগ্যরাও চাকরি হারিয়েছে। তাই চাকরি ফেরাতে গণ আত্মহত্যার হুমকি যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্যভাবে চাকরি করছিলেন যারা, তাদের তরফ থেকে। মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন, আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আজ 14 বছর চাকরি হয়ে গেল, এখন সরকার বলছে যে তুমি বেকার, তোমার কাছে কোনো চাকরি নেই। আমরা কোথায় যাব, কি করব? আমরা শুধু এখানে এসেছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ চাকরি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। শুধুমাত্র 5,000 ভুয়ো টিচারের জন্য আমাদের 19,000 যোগ্য টিচারকে বঞ্চিত করা হলো। এটা কি কোনো রায় হয়েছে বলুন?
আইন আবেগের ঊর্ধ্বে, যোগ্যতা প্রমাণ দিতে হবে মন্তব্য করেছেন আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি বলেছেন শুনুন। তারা যোগ্য, এই যোগ্যতা তো প্রমাণ করতে হবে না আদালতে। আদালতে যদি প্রমাণ করতে পারেন তবে তাদের চাকরি থাকবে। কিন্তু এই ধরনের নেতিবাচক কথা বলে মানুষের মধ্যে খানিকটা আবেগ তৈরি করে তো কোনো সমাধান হয় না। আইনটা আবেগের ঊর্ধ্বে। দুর্নীতি হয়েছে, তারা জেনে হোক না বুঝে হোক এই দুর্নীতিমূলক প্রশাসনের সঙ্গে এতদিন সহযোগিতা করেছে, তারা তাদের যোগ্যতা প্রমাণ করে নিশ্চয়ই চাকরি ফেরত পাবেন। সবাইকে শুনেছেন আদালত, সমস্ত সুযোগ তাদের সত্ত্বেও তারা সেই চেষ্টা করেননি বা চেষ্টা করে থাকলে প্রমাণ করতে পারেননি। এখনো সুযোগ আছে, এখনো যদি তারা মনে করেন আদালতের কাছে যেতে পারেন, তাদের বক্তব্য রাখতে পারেন, যাবেই তো। গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, জন্ম হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে। তিনি যদি মনে করেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে থেকেও আমি দুর্নীতিমুক্ত ছিলাম, সেটা তাকে দায়িত্ব নিয়ে প্রমাণ করতে হবে। অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি চলে গেল, আর যোগ্যদের চাকরি বাতিল নিয়ে বিরোধীদের নিশানা তৃণমূলের। যার বিষয়ে বক্তব্য নিয়ে তারা দ্বারস্থ হতে পারেন, আমরা আলাদা আর এটা নিয়ে আর কিছু বলছি না। বলে দিলাম যে এসএসসি কোর্টে যাচ্ছে, প্রতি ব্যক্তি কিছু না কিছু বলবে। যারা যোগ্য আছেন এবং এ নিয়ে তাদের প্রতি তো আমাদের সহমর্মিতা রয়েছে। চেষ্টা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন ধর্নায় তারা ছিলেন তখন পৌঁছেছিলেন, প্রতিনিধিদের পাঠিয়েছিলেন, একটা উপায় বের করার চেষ্টা হয়েছে। স্পিরিটটা বুঝতে হবে, রাজ্য সরকার কিন্তু সেই চেষ্টাটা করেছে। যারা প্রতিনিয়ত যখন একটা প্রায় চাকরি দেওয়ার যে জায়গাটা গিয়েছিল SLST ইত্যাদি আপনারা জানেন, তখন কারা গিয়ে আবার মামলা ঠুকে এসছেন, এটাও তো দেখতে হবে। কেউ যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরও ক্ষতি করেছেন এনাদের, আমরা কিন্তু এনাদের ভালো চাই, কিন্তু যেই গ্রাউন্ডে এসএসসি যাচ্ছে সেটাও আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাবে, তারপরে মহামান্য আদালত যা বলবেন। যোগ্যদের চাকরি ফেরাবে বিজেপি, দাবি সুকান্ত মজুমদারের। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে এইসব সিদ্ধান্ত না নেয়ার, তাদের চাকরি বাঁচানোর দায় আমাদের, আমরা বাঁচাবো। যোগ্যদের চাকরি যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও। এটা সবাই বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে যেভাবে 25,000 মতন শিক্ষকের চাকরি খারিজ হলো, ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষা দুর্নীতি, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মধ্য দিয়ে যারা যোগ্য তারাও কেন বঞ্চিত হবেন, তারাও কেন বিপন্ন হবেন? এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসিকে তালিকা দিন কারা যোগ্য। এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য। আমরা যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখার পক্ষে, তারা যে কোনো রকমের আন্দোলনে আমরা সঙ্গে থাকব। টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদের জন্য, আর এসএসসি এবং সরকারের অপদার্থতার জন্য যোগ্যরা বঞ্চিত হবেন, এ কখনো হতে পারে না। যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গতকালই যে বক্তব্য রাখেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এক কলমের খোঁজা যাও সবার চাকরি চলে গেল, আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে? এই যে যোগ্য চাকরি হারা যারা, একটা ঘটনা এবার আপনাদের বলবো। 2004 সাল থেকে চাকরি করছেন এই ব্যক্তি, 3 বার উত্তীর্ণ হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেও। শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে 3টি স্কুলে শিক্ষকতা করেছেন। তারপরেও আদালতের রায়ে চাকরি গিয়েছে তার। ইনি বারুইপুরের রাজকুমার নন্দ, আর এখন স্বাভাবিকভাবেই মাথায় হাত তার। যোগ্যরাও কেন চাকরি হারা প্রশ্ন তুলছেন তিনি। 2004 সালে এই রাজকুমার বাবু এসএসসির পরীক্ষা দিয়ে শিক্ষক হিসেবে পড়ানো শুরু করেন। পাথর প্রতিমা ব্লকের একটি স্কুলে প্রথম তিনি পড়ানো শুরু করেন। পরে 2009 অনার্স পাশ করেন এবং মগরাহাটের একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। আর তারপর এমএসসি শেষ করে 2016 সালে ফের তিনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেন। এবারও উত্তীর্ণ হন, অর্থাৎ 2016 সালেও উত্তীর্ণ হন। আর তারপরেই ধামুয়া মহেশপুর স্কুলে যোগদান করেন শিক্ষক হিসেবে। কিন্তু একটা রায়, আর সেই একটা রায় তিনিও চাকরি হারা হয়ে গেলেন। এমনকি তার বাড়িতে ভাড়া থাকতেন সৌরভ আচার্য, যার বাড়ি মেদিনীপুরে। 2016 সালে তিনিও চাকরি পেয়েছিলেন।
শুধু আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের সন্তান আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধের কেনার ব্যবস্থা আছে। আমি বাড়ি করেছি লোন নিয়ে, তার টাকাও কে মেটাবো জানি না, পথ বসার মতো অবস্থা। তাদের মুখে যে কি তুলে দেবো সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা যে চাকরি হারালাম, আশা করছি এর বিহিত ব্যবস্থা হবে এবং পুনরায় আমরা রিভিউ পিটিশনের মাধ্যমে আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব। আশা করছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যারা ওখানে আছেন মহামান্য ব্যক্তিগণ, তারা আশা করছি এর সমস্যার সমাধান করবেন। আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি মেদিনীপুরে। আমি চাকরি সূত্রে এখানে আছি আপাতত, কিন্তু সেখানেও সবার বাড়ির লোকের একই অবস্থা, একই টেনশন সবার মধ্যেই। বাবা মা, বাড়ির আরও যে ফ্যামিলি আছেন তাদের সবার টেনশন তো আছেই। এই নিয়ে রিভিউ পিটিশন করছি, সুপ্রিম কোর্টে যাব আমরা, এবং সেখানেই আমাদের দাবিটা আমরা আশা করছি আমাদের ন্যায় বিচার হবে। আর এই চাকরি বাতিলে সুপ্রিম কোর্টে এসএসসি রাজ্য, হাইকোর্টের নির্দেশ, আর সেই নির্দেশে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে এসএলপি, স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের তরফ থেকেও, কারণ চাকরি বাতিলের স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছে। সোমবার 25,000 চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের নির্দেশে। আর চাকরি বাতিলে শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ এসএসসি ও রাজ্যের। আমরা এই রায়কে আমরাও আমাদের ব্যথা হয়েছে, অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমরা মন্তব্য করছি না। আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থে। যারা অযোগ্য তাদের স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ নেই। আজকে অনেকে আত্মহত্যার পথ বেছে নেবেন, নিশ্চয়ই নেবেন, অনেকে দেখবেন হতাশ। যদি তারা আগেই হাইকোর্টে সমস্ত সঠিক তথ্য জমা দিত তাহলে আজ হয়তো এই রায়টা আসতো না, এবং এটা এসএসসিকে করতেই হতো, বা রাজ্য সরকারও হয়তো করছেন, এবং তাদেরকেও আমরা চাইছি যাতে সুপ্রিম কোর্টে সতত রায় দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে 25,000 চাকরি বাতিল, প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। রাউসগ্রামের সভা থেকেই বিজেপি কোর্টকে এক যোগে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। এক মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরে, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, বিজেপি করলে যা বলবে তাই, আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ। ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে। এটা কি আইন? আমি মানি না। যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজার মুল্লুক? বিজেপি কোর্টকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর। আর এখানেই শেষ নয়, চাকরি বাতিল ইস্যুতে সরকারি কর্মচারীদেরও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ভোটও বাম কংগ্রেস বিজেপিকে না দেওয়ার বার্তা তার। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। সিবিআই কিনে নিয়েছে, সুপ্রিম কোর্টের কাছে এখন অন্য বিচারের আশা আছে। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে, এনআইএ কিনে নিয়েছে।